আগের দিন আমাদের দ্বন্দ্ব সমাস পর্যন্ত হয়েছিল, তাই না? আজকে আমরা তারপর থেকে শুরু করব। খাতায় এ বানানো আছে তালিকা। দ্বন্দ্বের পরে আমরা আছে দ্বিগু সমাস, ঠিক আছে? দ্বিগু সমাস থেকে শুরু হবে আমাদের পড়া। দ্বিগু সমাস ক্লিয়ার? দ্বিগু শব্দের অর্থ কি? দুই গরুর সমাহার। আগে দ্বন্দ্ব শব্দের অর্থ বলেছি, আজকে দ্বিগু শব্দের অর্থ বললাম। দুই গরুর সমাহার, এই সমাহার কথাটাই আসল। দুই গরুর সমাহার, সমাহার কথাটাই আসল। এখানে এই মানেটার সঙ্গে সমাসের কোনো সম্পর্ক নেই। সমাসে কি রয়েছে দুটো বিষয় সম্পর্কে আমাদেরকে অবহিত হতে হবে। এক কি না, এই সমাসের পূর্বপদ হবে সংখ্যাবাচক বিশেষণ। সংখ্যাবাচক বিশেষণ অর্থাৎ 1, 2, 5, 10 এই জাতীয় সংখ্যা, এই জাতীয় সংখ্যা। ক্লিয়ার? 2 নম্বর, পরপদ হবে বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য যেমন তলা, দিক ইত্যাদি। যেমন এরকম ব্যাপারটা উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন ধরো বললাম দ্বিতল, তাদের একটি দ্বিতল বাড়ি আছে। বললাম 5 তলা, তারা 5 তলা বাড়িতে থাকে। 10 দিক, দেরি হয়ে গেছে তো। তাহলে দেখো কি বলেছি, এই সমাসের পূর্বপদ হবে সংখ্যাবাচক বিশেষণ। সংখ্যা আছে কি নেই? দ্বি মানে 2, 5, 10 আছে তো? তাহলে সংখ্যা দেখতে পাচ্ছি। তারপরে কি বলেছি, পরপদ হবে বস্তুবাচক বিশেষ্য, তলা, দিক ইত্যাদি। আরো অনেক কিছু হতে পারে, মোট কথা বস্তুবাচক বিশেষ্য। এখানে দেখতে পাচ্ছি তো তল মানে তলা, এখানে তো তলা দেখতেই পাচ্ছি কি। তাহলে এবার স্যার কি করে করব? ওই যে সমাহারটা বলেছি এখানে কমন কি, তাহলে দ্বি ব্র্যাকেটে লিখে দাও 2 তলার সমাহার, 5 তলার সমাহার, 10 দিকের সমাহার। এর আমরা মূলত দ্বিগু সমাস বলতে সমাহার দ্বিগু সমাসকেই বুঝি। হ্যাঁ, তাহলে সমাহার বোঝা গেছে কি যায়নি এই পর্যন্ত?
তাহলে এই সমাসের পূর্বপদ হবে সংখ্যাবাচক বিশেষণ, অর্থাৎ সংখ্যা দেখতে পাবো পূর্বপদে, ঠিক? পরপদে কি দেখতে পাবো না বস্তুবাচক বিশেষ্য, এই তলা দিক এই জাতীয় জিনিস যত ইচ্ছা। তাহলে আমাদের কাছে যে সমাসবদ্ধ পদ থাকবে, প্রথমেই আমাদের কাজ কি দাঁড়াবে? আমরা যেহেতু দ্বন্দ্ব সমাস থেকে শেখা শুরু করেছি, তাহলে আমাদের প্রথমেই কাজ হলো সেটা দ্বন্দ্ব কিনা দেখে নেওয়া। এখানে প্রথমেই চোখ পড়লে আমার বোঝা উচিত যে দ্বন্দ্ব সমাসের সংখ্যা থাকে না। দ্বন্দ্ব সমাসে কি সংখ্যা থাকে? সংখ্যা থাকে না। সেখানে কি থাকে? বিশেষ্য, দুটো পদই বিশেষ্য, দুটো পদই বিশেষণ, দুটো পদই সর্বনাম, দুটো পদই ক্রিয়া। এখানে কি মিলছে? এখানে কি মিলছে? মেলেনি। তার মানে এটা দ্বন্দ্ব সমাস নয়। তাহলে এটা কি সমাস স্যার? তাহলে এবার আমরা পরেরটায় যাব। আমরা যেটা পরেরটা শিখছি কি সেটা দ্বিগু সমাস। তাহলে দ্বিগু সমাসে এসে দেখবো যে আমার কাছে কি আছে, নিয়ম কি আছে? নিয়ম আছে পূর্বপদের সংখ্যা থাকতে হবে, তাই তো? তাহলে পূর্বপদের প্রথমে সংখ্যা আছে কিনা দেখি। 1 আছে বা 2 আছে কি 10 আছে কি 10 লক্ষ আছে, সংখ্যাটা আছে কিনা দেখতে হবে। তাহলে সংখ্যাটা দেখলাম যে সংখ্যা আছে। তারপরেরটা দেখি যে বস্তুবাচক বিশেষ্য তো না ব্যক্তি? ব্যক্তি হলে অন্য হয়ে যাবে কিন্তু। তাহলে বস্তু যদি দেখতে পাই হয়ে গেল। তাহলে আর বসানোটা কোনো অসুবিধা আছে? আর বসানোটা আর কোনো অসুবিধা নেই। হয়েছে রনিত? তোলা হয়েছে? তুলে নাও তাড়াতাড়ি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আরো দেখ, এইখানে একটা উদাহরণ দিই। বললাম ত্রিনয়ন, কি বলবি তাহলে? ত্রিনয়ন বললে কি বলবি? ত্রি মানে কি? 3। তাহলে এটা কি হবে? 3 নয়নের সমাহার। ভালো কথা। এর পাশাপাশি বললাম ত্রিনয়নী, কি বলবি? ত্রিনয়ন বললি ত্রি বা 3 নয়নের সমাহার। ভালো কথা। আমি বলেছি ত্রিনয়নী, কি বলবি? ত্রিনয়নী বললে ও কারুর কথা মনে পড়ে কি? ত্রিনয়নী বললে কারুর কথা মনে পড়ে কি? মনে পড়ছে না কারুর কথাই? ত্রিনয়নী বললে কারুর কথা মনে পড়ছে? মা দুর্গার কথা মনে পড়ে। তাহলে ত্রিনয়নী বললে দুর্গার কথা মনে পড়ে। এবার ভালো করে বোঝ, যখনই কোনো ব্যক্তির কথা মনে পড়ে যাবে কিন্তু সামনে কি আছে? সংখ্যা। সামনে সংখ্যা আছে অথচ ব্যক্তির কথা মনে পড়ে যাচ্ছে, তাহলে সেটা আর দ্বিগু সমাস হবে না। কি বুঝলি? সেটা আর দ্বিগু সমাস হবে না। যেমন আরেকটা দেখি, দশানন। এখানে 10 দিক লিখেছিলাম, দিকটা বস্তুবাচক বিশেষ্য। এখানে দশানন বললে কারুর কথা মনে পড়ছে কি? কার কথা মনে পড়ছে? রাবণ। তাহলে ব্যক্তির কথা মনে পড়ে গেছে। এই ব্যক্তির কথা যদি মনে পড়ে যায় তাহলে দ্বিগু সমাস হবে না। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? আর যদি বস্তুবাচক বিশেষ্য হয় তাহলে কি হবে? দ্বিগু সমাস। ব্যক্তির কথা মনে পড়লেও সংখ্যা কিন্তু আছে, এখানেও 3 আছে, এখানেও 10 আছে, কিন্তু ব্যক্তির কথা মনে পড়ছে, তাহলে সেটা দেবদেবী হতে পারে, সেটা মনীষী হতে পারে, ঠিক আছে? যদি মনে পড়ে যায় তাহলে আর কোনোভাবেই সেটা দ্বিগু সমাস হবে না। তাহলে সেটা কোন সমাস হবে? সেটিকে বলা হয়, এইগুলোকে বলা হয় সংখ্যাবাচক বহুব্রী। এমনি দেখে রাখো, এটা তো আমরা যখন যাব বহুব্রী সমাসে তখন করাবো, কিন্তু কনফিউশন যাতে না থাকে সেই জন্য বলা। এগুলো হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী আর এগুলো সব দ্বিগু। তাহলে তিন নয়নের সমাহার, এগুলো সব দ্বিগু সমাস। বোঝা গেল কি বোঝা যায়নি? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এই দ্বিগু সমাসকে আমরা বুঝে দিই, এগুলো হবে তো। এই দ্বিগু সমাসকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। দ্বিগু সমাসকে দুটো ভাগে ভাগ করে থাকি। তবে মূলত আগেই করে রাখি যে দ্বিগু সমাস বলতে মূলত সমাহার দ্বিগুকেই বুঝি, মানে যেটা করলাম আমরা সেটাকেই বুঝি। তো ভাগগুলো আমরা একটু দেখে রাখবো।
তাহলে এক হচ্ছে সমাহার দ্বিগু, আর এক হচ্ছে তদ্ধিতার্থক দ্বিগু। তদ্ধিতার্থক দ্বিগু সমাস। এই তদ্ধিতার্থক দ্বিগু সমাসের সংজ্ঞা বইতে পাওয়া যায় না, কিন্তু এর সংজ্ঞাটা করে রাখতে হয়, কারণ এর বের করাচ্ছে বেরটাই সমাহার দ্বিগু থেকেই পড়ে বেশি, 99%, কিন্তু তদ্ধিতার্থক খুব কম পড়ে। যদিও পড়ে তাহলেও আমরা বের করে ফেলবো, কীভাবে সেটা দেখাচ্ছি। তার আগে সংজ্ঞাটা লিখে রাখবো, কারণ এর সংজ্ঞাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ অনেকেই পড়ে না তো, এই জন্য অনেকে মুখস্থও করে না, এই জন্য দিয়ে দেয় সংজ্ঞাটা। কি সংজ্ঞা বলছে? সংখ্যাবাচক বিশেষণের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যোগে, তদ্ধিত প্রত্যয় যোগে যে দ্বিগু সমাস হয়, যে দ্বিগু সমাস হয় তাকে তদ্ধিতার্থক দ্বিগু বলে। বুঝলে? এইবার এই সংজ্ঞার সঙ্গে সংজ্ঞার মতো রইল, ঠিক আছে? কিন্তু আসল হচ্ছে আমাদেরকে নির্ণয়টা শিখতে হবে। নির্ণয়টা স্যার কি থাকবে? প্রথমে সংখ্যা যেমন ছিল সেরকমই থাকবে, 1 2 3 4 যেরকম সংখ্যা। তাহলে এখানে লিখি 1 3 5, আরো লিখতে পারো, আমি 3টে দিলাম জাস্ট। এর সঙ্গে পরপদে কি থাকবে স্যার? এটা তো পূর্বপদ। পরপদে কি থাকবে? পরপদে একটা কমন জিনিস থাকবে, এটা হচ্ছে পরপদের কমন জিনিস, করি। তার মানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, আমি দেখলেই চিনতে পারবো এটা তদ্ধিতার্থক দ্বিগু। আমি দেখলেই চিনতে পারবো, কেন? প্রথমত করি, আর সামনে কে? সংখ্যা। তাহলে সংখ্যা আর করি থাকলেই আমি দেখে আমার মস্তিষ্ক বলে দেবে যে এটা তদ্ধিতার্থক দ্বিগু হবে। এবার বের করা একটা জেনে গেলেই তো আর সবগুলো জেনে যাবো। 5 কড়ি দ্বারা কৃত হয়ে গেল, বাস এবার সবগুলোই তো হয়ে যাবে। 3 কড়ি দ্বারা কৃত, 1 কড়ি দ্বারা কৃত। এবার যত ইচ্ছা দিক না, কোটি দিক না, তাতেও কোনো ক্ষতি নেই, আছে তাই তো? এবার দিক না 100 কড়ি, 100 কড়ি দিক না, তাহলে 100 কড়ি দ্বারা কৃত, যাই দিক। এবার আর কোনো ব্যাপার আছে? আর কিছু ব্যাপার আছে? হ্যাঁ, নেই তো। তাহলে মূলত আমাদের পরে যেটা সেটা হচ্ছে সমাহার দ্বিগু। ক্লিয়ার? সমাহার দ্বিগুটা বুঝতে পেরেছো তো? সমাহার দ্বিগু কি দেখালাম? তাহলে প্রথমে সংখ্যাবাচক বিশেষণ, একটা সংখ্যা থাকবে 1 2 3 4 5 6, যত ইচ্ছা সংখ্যা থাকবে। তারপরেরটা কি হতে হবে? বস্তুবাচক বিশেষণ। এখানে নয়নটাও কিন্তু বস্তুবাচক। নয়ন তো আমারও হতে পারে, মানে ব্যক্তি, আমরা আমাদের ব্যক্তিরও হতে পারে, আবার ওই কুকুরটারও হতে পারে, আবার দেবী দুর্গা যা যে প্রাণী নয়, মানে যার মধ্যে প্রাণ নেই, মাটি বা পাথর যাই হোক তারও হতে পারে। তাহলে নয়নটা তখন বস্তু, নয়নটা কিন্তু তখন আর ব্যক্তি অঙ্গ হতে পারে, কিন্তু ব্যক্তি নয়। এক্ষেত্রে ত্রিনয়নী বললে সঙ্গে সঙ্গে দেবী দুর্গার কথা মনে পড়ে, দশানন বললে সঙ্গে সঙ্গে রাবণের কথা মনে পড়ে। তাহলে যখন এইরকম মনে পড়বে তখন বুঝতে হবে যে সেগুলি দ্বিগু সমাস হবে না, সেগুলি হবে সংখ্যাবাচক বহুব্রী। ক্লিয়ার? দ্বিগু ক্লিয়ার হয়েছে? শুনতে পাইনি? তদ্ধিত প্রত্যয়, প্রত্যয় বলে একটি জিনিস আছে, তোমার জানার দরকার নেই এখন। তদ্ধিত বলে, তদ্ধিত মানে শব্দ, তদ্ধিত প্রত্যয় হচ্ছে শব্দ প্রত্যয়, মানে শব্দ দ্বারা যুক্ত হয় যখন, তখন তাকে বলে তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে? তদ্ধিত মানে শব্দ, ঠিক আছে? শব্দ প্রত্যয়। তুমি এখন যেটা সেটা হচ্ছে এটা শুধু সংজ্ঞা মুখস্থ করলেই হবে।
আর বের করাটা বুঝতে পেরেছো? এর সংখ্যার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ক্লিয়ার? আমরা বের করাটা জানলাম, সংখ্যাটা মুখস্থ করব। ঠিক আছে? তদ্ধিত মানে হচ্ছে শব্দ। ক্লিয়ার? নেক্সট যাই। নেক্সট বুঝে দিলাম কিন্তু তৎপুরুষ, তৎপুরুষ সমাস। এরপরে তৎপুরুষ, তৎ মানে সেই, সেই পুরুষ। এখানে পুরুষ বলতে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষকে বোঝানো হয়েছে। এখানে পুরুষ বলতে উত্তম, মধ্যম, প্রথম পুরুষকে বোঝানো হয়েছে। আসলে আমাদের এখানে পুরুষ সংক্রান্ত কিছু প্রশ্ন আছে, যে জন্য এই পুরুষ কথাটা ব্যবহার করা হয়েছে। কিন্তু তৎপুরুষ সমাসে এই মানেটার সঙ্গে সমাসের সম্পর্ক নেই বললেই চলে। কেন নেই স্যার? আমরা একটু দেখি এই সমাসে কি আছে, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। কি আছে এই সমাসে? হচ্ছে যে সমাসে, যে সমাসের সমসমান পদে, সমসমান পদের বিভক্তি বা অনুসর্গ থাকবে, কিন্তু সমাসবদ্ধ পদে সেই বিভক্তি বা অনুসর্গ লোপ পেয়ে যাবে, লোপ পেয়ে যাবে, তাকে তৎপুরুষ সমাস বলে। যে সমাসের সমসমান পদে বিভক্তি বা অনুসর্গ থাকবে, কিন্তু সমাসবদ্ধ পদে সেই বিভক্তি বা অনুসর্গ লোপ পেয়ে যাবে, তাকে তৎপুরুষ সমাস বলে। বিভক্তি অনুসর্গ জানা আছে তো? অনুসর্গ কোনগুলো? ক্লাস 7-এ কারো পড়ানো হয়েছে, যদিও আমার কাছে হয়নি, স্কুলে হওয়ার কথা বা বাড়িতে হওয়ার কথা, যাই হোক, হয়েছে তো? তাহলে সেক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে অনুসর্গ কোনগুলো, কোনগুলো অনুসর্গ? এই তো 7 পাস করে এসছি, কোনগুলো অনুসর্গ, কোনগুলো? কোনো সাড়াও নেই, শব্দও নেই। দিদিয়া, আরে অনুসর্গ কোনগুলো? কে বলছো? আচ্ছা বলো। থেকে, হইতে, দ্বারা, চেয়ে, হ্যাঁ, জন্য, এইগুলি হচ্ছে অনুসর্গ। সব ব্যাকরণে হেভি পণ্ডিত, চাপকে চামড়া তুলে দেবো যদি ব্যাকরণগুলো ঠিকঠাক না হয়। বুঝে চলে গেলাম, আমি আগের দিন বলেছিলাম কিন্তু, যে বুঝে চলে গেলে হবে না, বাড়িতে গিয়ে এই 7 দিন অন্তত 10-15 মিনিট করে হলেও খুলতে হবে। সারাদিনে যত ইচ্ছা কাজ থাক, যত পড়াশোনা থাক, আমারটা 10-15 মিনিট খুলতেই হবে। তাহলে অনুসর্গ কোনগুলো? না, যে হইতে, থেকে, চেয়ে, দ্বারা, জন্য, এগুলো মনে পড়ছে?
বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে যেগুলো থাকে যে চিহ্ন, যেমন র, যেমন এ, যেমন তে, তাই না, কে, এগুলো বিভক্তি। এবার এই বিভক্তি কোথায় থাকবে বা এই অনুসর্গ কোথায় থাকবে, কোথায় লোপ পেয়ে যাবে? আমরা আগের দিন একদম প্রথমে একটা উদাহরণ দিচ্ছি, বল বিদ্যার নিমিত্ত আলয়, বিদ্যালয়, একদম প্রথম উদাহরণ পেয়েছিস তো? তাহলে দেখ, সমসমান পদে আমরা নিমিত্তটা পেয়েছি, নিমিত্ত অনুসর্গ পেয়েছিলাম। নিমিত্ত মানে হলো জন্য, নিমিত্ত মানে জন্য, তাহলে নিমিত্ত অনুসর্গটা পেয়েছিলাম। কিন্তু সমাসবদ্ধ পদে সেই নিমিত্তটা কি আছে? আছে? বিদ্যালয় আছে, তার মধ্যে নিমিত্ত নেই, তার মানে লোপ পেয়ে গেছে, চলে গেছে। এটি একটি তৎপুরুষ সমাস। এবার তুই আমাকে প্রশ্ন করবি যে স্যার, বিদ্যালয়টা আমার কাছে তো দেওয়া থাকবে, আমি কি করে বুঝবো যে এটা নিমিত্ত হবে এবং কি সমাস হবে? আমি কি করে বুঝবো? আপনি আমাকে বুঝিয়ে দিন ভালো করে। সেটা তোলা হয় তো সংজ্ঞাটা, সেটা বুঝতে গেলে তৎপুরুষ সমাসের যে ভাগগুলো, সেই ভাগগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, তাহলেই হবে। এবং সেই ভাগগুলোতেই বিভক্তি অনুসর্গ লুকিয়ে রয়েছে। কেমন আমরা দেখি। তাহলে এটা মুছে দিলাম আমি, ঠিক আছে, কারণ আমার জায়গা লাগবে একটু, এই জন্য আরো মুছে দিচ্ছি। তৎপুরুষের প্রচুর ভাগ, কিন্তু আজকে আমরা মাত্র কয়েকটা নিয়ে কাজ করব, যার সঙ্গে এই তৎপুরুষের এই সংজ্ঞাগুলো মিলবে, যেগুলোর সঙ্গে একমাত্র সেগুলো নিয়েই কাজ করব। কি কি ভাগ? ভাগগুলো এই ধারে লিখব একটু। কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, এই পর্যন্ত রাখলাম। কিন্তু তৎপুরুষের এখন অনেক ভাগ আছে, তাদের সঙ্গে আবার ওই সংজ্ঞাটা মেলে না, এই জন্য যাদের সাথে মিলে সেই পর্যন্ত রেখেছি। এই যে দেখছিস কর্ম, করণ, নিমিত্ত, কারোর সাথে মিল পাওয়া যাচ্ছে? নেই, মিল নেই। কোথাও শুনিনি এদের কথা? কোথায় শুনেছি? কারক, কারকে পড়তে গিয়ে এদের কথা শুনেছি, তাই তো? কারক পড়তে গিয়ে এদের কথা শুনেছি। তাহলে এইবার প্রশ্ন উঠবে, স্যার কিভাবে কি বার করবো? হয়ে গেছে তোলা, এবার তোলাটা বন্ধ রাখতে হবে। আগে আমি বোর্ডে রেখে দেবো, কোনো চিন্তা নেই, আগে শিখতে হবে, তারপরে তুলতে হবে। ওই তুলতে গিয়ে শেখাটাই হচ্ছে। দেখো ভালো, এই প্রত্যেকটার ক্ষেত্রে বিভক্তি বা অনুসর্গ কোনটা বসবে আমরা কারকে শিখেছিলাম, ভুলে গেছি। এখানে আরেকবার দেখে নিই। কর্ম তৎপুরুষের ক্ষেত্রে কেবল কে বিভক্তি বসবে, এর বাইরে আর কেউ বসবে না, কেবল কে। করণ তৎপুরুষের ক্ষেত্রে কোনো বিভক্তি বসবে না, অনুসর্গ বসবে। কি অনুসর্গ? দ্বারা বসতে পারে, দিয়া বসতে পারে, দিয়ে বসতে পারে। নিমিত্ত তৎপুরুষের ক্ষেত্রেও কোনো বিভক্তি বসবে না, অনুসর্গ বসবে। কি অনুসর্গ? না নিমিত্ত বা জন্য। অপাদান তৎপুরুষের ক্ষেত্রেও কোনো বিভক্তি বসবে না, অনুসর্গ বসবে। কি? হইতে, থেকে, চেয়ে। অধিকরণ তৎপুরুষের ক্ষেত্রে শুধু বিভক্তি বসবে। কি কি বিভক্তি বসতে পারে? এ, তে, অন্ত্যেষ্কর, এই তিনটে বিভক্তি, বাইরে আর কোনো বিভক্তি বসবে না। সম্বন্ধ তৎপুরুষে কি কি বিভক্তি বসবে? র, এ, দে,
ক্লিয়ার? এই বিভক্তি বা অনুসর্গগুলো বসবে কি করে জানবো স্যার? আপনি তো এই তো নিমিত্তটা দেখালেন, আমরা বুঝতে পেরেছি যে বিদ্যালয়টা নিমিত্ত তৎপুরুষ সমাস হবে, কিন্তু এটা বার করবো কি করে? নিমিত্তটা যে ওইখানে বার করবো সেটা বার করবো কি করে? বার করার উপায় প্রশ্ন। আগে প্রশ্নগুলো লিখে নিই। কর্মের প্রশ্ন কি বা কাকে? করণের প্রশ্ন কার দ্বারা, কিসের দ্বারা, কি দিয়ে? নিমিত্ত প্রশ্ন কার জন্য, কিসের জন্য? অপাদানের প্রশ্ন কোথা থেকে, কোথা হইতে, কার চেয়ে? অধিকরণের প্রশ্ন কোথায়, কবে, কখন, কিসে? সম্বন্ধের প্রশ্ন কার, কিসে? এবার প্রশ্ন উঠবে স্যার কাকে প্রশ্ন করব, কিভাবেই বা এই বিভক্তিটা বেরোবে? ভালো কথা, আমরা ওই বিদ্যালয়টাকেই একবার করে দেখে নি ব্যাপারটা। পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদের ব্যাপারটা জানি তো, এখানে কোনটা পূর্বপদ কোনটা পরপদ? বিদ্যা পূর্বপদ, আলয় পরপদ। যখন দ্বন্দ্ব হবে না, এখানে দ্বন্দ্ব হতে পারে, বিদ্যালয়টা কি দ্বন্দ্ব হতে পারে? বিদ্যা ও আলয় হবে, হবে হবে কি করে হবে? বিদ্যা ও আলয় দুটি বিশেষ্য পদ বলে, বিদ্যা ও আলয় দুটি বিশেষ্য পদ বলে বিদ্যা ও আলয় হবে। দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে, পারস্পরিক সম্পর্ক? ওই আলয়ে গেলে পড়াশোনা হয়, তাই তো? এইটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক। কি ধরনের পারস্পরিক সম্পর্ক হতে হবে দ্বন্দ্বে? পিতা মাতা, জ্যাঠা জেঠি, কাকু কাকি হতে হবে তো? সেই ধরনের পারস্পরিক সম্পর্ক আছে? নেই, তাহলে দ্বন্দ্ব হবে না, দ্বিগু হবে। দ্বিগু তো প্রথম কথাতেই নাকচ করে দিতে হবে। কেন? সংখ্যা নেই। প্রথমে চোখ পড়লে বুঝতে হবে সংখ্যা নেই মানে দ্বিগু হবে না। তারপরে কি শিখছি তাহলে? তৎপুরুষ। এবার তৎপুরুষের এইগুলো ফার্স্ট শিখছি, তাহলে আমি এবার দেখি কি এই পরপদকে দিয়ে পূর্বপদকে প্রশ্ন করতে হবে। পরপদকে দিয়ে পূর্বপদকে প্রশ্ন করতে হবে। আমি নিচ থেকে উঠি প্রশ্ন করে করে, কার বা কিসের আলয়? তুই উত্তর কি দিতে পারো? বিদ্যার আলয়। ভালো কথা, তাহলে র বিভক্তি এসছে, প্রশ্ন করেছি, উত্তরটা কি ঠিক? বুদ্ধি দিয়ে ভাবো। বিদ্যার আলয় তুমি বলে দিলে, কিন্তু উত্তরটা কি ঠিক? আমি তারপরে ব্যাখ্যায় যাচ্ছি। কেন ঠিক নয় তুমি ব্যাখ্যা করো আমার। হ্যাঁ, বিদ্যা কি আলয়টা বানিয়েছে? আমি যদি বলি বিদ্যার আলয়, তার মানে ওটা কি আলয়টা বিদ্যা, মানে বিদ্যা বালান বা আমার পাড়ায় যে বিদ্যা থাকে তার, ঠিক কি না? নয় তো, তাহলে যুক্তিতে এটা আসবে না, হলো না। অধিকরণ, অধিকরণ কি হবে? এমনি চোখ পেলে যাবে। এখানে জিজ্ঞেস করো কোথায় আলয়, কবে আলয়, কখন আলয়, কিসে আলয়, আসবে উত্তর? উত্তর আসবে? আসবে না। আবার একে এটা তো আলোই হবে, কোথা থেকে আলয়, কার চেয়ে আলয়, কোথা থেকে আলয় হবে? হবে। একে একে কার দ্বারা আলয়? বিদ্যার দ্বারা আলয়। বিদ্যার দ্বারা আলয় যদি তৈরি হয়, তাহলে বিদ্যা মানে আবার আমার ঘরের সেই পাশের লোকটা, যে মহিলা বিদ্যা নারী বিদ্যা বালান যাই হোক, সে তার আলয়টা তৈরি করেছে? তৈরি করেনি তো। এই বিদ্যালয়টা সে তৈরি করেছে না? সারা বিশ্বে যত বিদ্যালয় আছে সে তৈরি করেছে? যুক্তি দিয়ে ভাবতে হবে, নয় তো? তাহলে এখানে চলে যাই, কি আলয়, কাকে আলয়, হবে? হবে হবে। তাহলে সব প্রশ্নগুলো হয়ে গেছে, লাস্ট এটা পড়ে আছে
বলেছে কার জন্য আলয়, কিসের জন্য আলয়। কার জন্য আলয়টা ঠিক ঠিকছে না। এবার দেখো কিসের জন্য আলয়, আমরা কিসের জন্য যাই ওখানে? বিদ্যা গ্রহণের জন্য। তো তাহলে বিদ্যার জন্য আলয়, এখানে জন্যটা বসানো যায় না, লিখতে হয় নিমিত্ত। আমরা সমাসের জন্যটা বসাতে পারি না, এই জন্য লিখতে হয় নিমিত্ত। তাহলে তখন এসে গেল বিদ্যার, লিখবে না এখন, এখন কাজ বাকি আছে, নিমিত্ত আলয়। তার মানে এটা কি সমাস হলো? নিমিত্ত তৎপুরুষ সমাস। আরো কনফিউশনটা দূর করে দিই, আরো দুটো একটা দিয়ে বললাম রাজপুত্র, তোমার কাছে দেওয়া আছে রাজপুত্র, তোমার কাছে দেওয়া আছে গঙ্গা স্নান, তোমাকে দুটো দিয়েছি। প্রশ্ন করো, প্রশ্ন করে বিভক্তি দিয়ে বলো কোনটা হতে পারে। কাকে দিয়ে প্রশ্ন করতে বলেছি? পরপদকে দিয়ে, পূর্বপদ দিয়ে। দুটো ক্ষেত্রেই, মানে সব ক্ষেত্রেই তাই হবে। যদি সেটা দ্বন্দ্ব না হয়, যদি সেটা দ্বিগু না হয়, তাহলে তারপরের পাঠ তৎপুরুষ। এবার তৎপুরুষের পরে আবার যখন শিখবো তখন তো আবার তৎপুরুষকে বাদ রেখেও করতে হবে। আপাতত তৎপুরুষে এসে দাঁড়ালাম, প্রশ্ন করো করো। এটা সম্বন্ধ হবে কেন? কার পুত্র, তাহলে এবার কার পুত্র, এবার এটা বার করো, সমস্যমান পদটা বার করো, বলো কার পুত্র? রাজার পুত্র। ভালো কথা, তাহলে র এসছে, তাহলে বিভক্তিও মিলেছে, প্রশ্নও মিলেছে, যুক্তিতেও মিলেছে। হ্যাঁ, কার পুত্র না রাজার পুত্র, যুক্তিটাও মিলেছে। আগেরটাই যুক্তি মিলছিল না, ঠিক কিনা? ঠিক বলেছে, ঠিক বলেছে। তাহলে এটা রাজার পুত্র, ভালো কথা। এটা তাহলে কি সমাস? সম্বন্ধ তৎপুরুষ সমাস, রাইট? হ্যাঁ, এটা পড়ে গেছে তো। নেক্সট, তারপরটা কেন? কোথায় স্নান, ভেরি গুড, উত্তর গঙ্গায় স্নান, মিলেছে। মন্তেস্তয় কোথায়, যুক্তি কোথায় স্নান করছে না গঙ্গায় স্নান করছে, যুক্তি মিলেছে, ভেরি গুড, গঙ্গায় স্নান। তাহলে এটা কি সমাস? অধিকরণ তৎপুরুষ সমাস। তাহলে এবার পাশাপাশি লিখতে হবে নিমিত্ত তৎপুরুষ সমাস, সম্বন্ধ তৎপুরুষ সমাস, অধিকরণ তৎপুরুষ সমাস। আচ্ছা, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, ক্লিয়ার। কিন্তু আরো প্র্যাকটিস করবো আমরা, নাহলে এই ব্যাপারটা ঠিক সরবরাহ হবে না। এইবার তুলে নাও, তুলে নেওয়ার পর আমি কি বলে প্র্যাকটিসে যাব। তুলে নাও। তোলা হয়ে গেলে বলবে।
बजे दोला जदी আমরা প্র্যাকটিসে যাই। হয়েছে সবার তোলা হয়েছে? তোলা হয়েছে সবার? জানা হয়েছে? তোলা হয়েছে? প্র্যাকটিসে যাবো এবার। সবার খাতায় নিয়মটা আছে, আমি এখানে আর নিয়ম রাখছি না, অতএব দেখে দেখে করবে, কোনো অসুবিধা নেই। পাঁচটা দিয়েছি: বিলাত ফেরত, ইংরাজি শিক্ষিত, শিব মন্দির, জুতো চালনা, সীতাপতি। ভালো করে মানে বুঝবে, পূর্বপদ পরপদ দেখবে, পরপদকে দিয়ে পূর্বপদকে প্রশ্ন করবে, বিভক্তি বা অনুসর্গ মিলছে কিনা দেখবে, তবেই কাজটা হবে। ক্লিয়ার? ভালো করে মাথা কাটিয়ে করো, নিয়ম দেখে মাথা কাটিয়ে করো।
দিয়ে ভাবতে হবে, যুক্তি দিয়ে মাঝে মাঝে ভাবতে হবে যে এইটা কি হতে পারে। কখনো কখনো দেখা যাবে নিয়ম আর কি বলে বিভক্তি অনুসর্গ একই বসছে, প্রশ্ন একই হচ্ছে, ঠিকই আছে, তার যুক্তি দিয়েও ভাবতে হবে যে না সেটা কি মানেতে আসছে, মানে একই হচ্ছে, সেটাও ভাবতে হবে। কিন্তু অনেক সময় এরকম হয়, ঠিক আছে, সেই কনফিউশনটা থাকতেই পারে, কনফিউশনটা যুক্তি দিয়ে কাটাতে হবে। অঙ্ক করলে অঙ্কের সূত্র তো অনেকেই জানে, তাই তো, সবাই অঙ্কের সূত্র জানে, তারপরেও অনেকে অঙ্ক ভুল করে, অঙ্ক ঠিক করে। এর একটাই কারণ হচ্ছে যুক্তি দিয়ে যুক্তিক্রমে করে। আর দ্বিতীয়ত প্র্যাকটিস, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল হবে। কেন তাই আমাদের যত প্র্যাকটিস হবে ততই আমরা বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল হব, এবং যে যুক্তিগুলো সাজাতে পারছি না এই মুহূর্তে সেই যুক্তিগুলো সাজাতে পারবো। চলো, হয়ে গেছে। এখন দু একজনে দেখছি ভাগা ভাগা আছে, ভাবো কি হলো, হচ্ছে না। ভুল হোক, ভুল হলে ক্ষতি নেই, নিয়ম তো কাছেই আছে ভাই। যা পারে বিভক্তি বসাও, যা পারে বসাও, মানে তোমার যেটা মনে হচ্ছে, তাতে ভুল হলে হোক, তাতে ক্ষতি কি আছে। প্রথমেই সব কিছু ঠিক হতেই যাবে এবং মাথার দিকে কেউ দেয় না। আর যদি সব প্রথমেই সব ঠিক হয়ে যায়, হয়ে যেত, তাহলে এতদিন পড়াশোনাটাই বের। যাই এবার বিলাত ফেরত। বলো তামিম কি বলতে চাইছো? বিলাত থেকে ফেরত, তাহলে ফেরত দিয়ে প্রশ্ন করেছো কোথা থেকে, কে ওর সাথে কারা কারা সহমত, হাত তুলে দেখি। ও বলেছে বিলাত থেকে ফেরত, কারা কারা সহমত, বা 100% সহমত, তার মানে ঠিকই আছে নাকি, রাইট অ্যান্সার। কোথা থেকে বেরোত? বিলাত থেকে। এবার কি জানো তো, জানো না, বিলাত, বিলাত লেখা আছে, বিলেত থাকলে থেকে নি, আর বিলাত লেখা আছে সাধু বলতে চাইছে হইতে, বুঝে গেল? তাহলে বিলাত ভুল হয়নি, কিন্তু ভুল হয়নি, আমি শুধু হইতেটা লিখতে দিচ্ছি, বিলাত হইতে ফেরত। তাহলে এটা কি কি সমাস? অপাদান তৎপুরুষ সমাস। তাহলে ব্র্যাকেটে লিখতে হবে কিন্তু অপাদান, আমি ছোট করে লিখে দিলাম অপাদান তৎপুরুষ। ক্লিয়ার? নেক্সট হাত তুলো।